আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। মন করুন আমার আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আমরা আমাদের ক্লাস কর্মকাণ্ড আবার শুরু করতে পারছি। আহ, তার মধ্যে বলে রাখা ভালো, আমাদের বর্তমান যে দেশের সিচুয়েশন, এই এই বন্যা সিচুয়েশনে আসলে ক্লাস নেওয়াটা আমার জন্যে খুবই কঠিন ছিল, মানে এই ক্লাস নিতে পারাটা। বাট আসলে তোমাদের অনেকেরই অনুরোধ এবং তোমরা চাচ্ছিলা যে তোমরা যেহেতু পিছিয়ে আছো এবং সামনে তোমাদের কলেজে অনেকের পরীক্ষা শুরু হয়ে যাবে, কলেজ তো অলরেডি খুলে দিয়েছে, তো যার কারণে তুমি অনুরোধ করেছিলে যে ভাইয়া আপনি পড়ানো শুরু করেন। সো আমি আহ, দুঃখ প্রকাশ করছি সেই সকল এলাকার সে সকল শিক্ষার্থী ভাই বোন এবং যারা যারা আছেন বন্যা কবলিত, প্রত্যেকের জন্য আল্লাহ তাদের উপর সহায় হন এবং বন্যা পরিস্থিতি তাড়াতাড়ি মানে মানে ভালো হোক, এটা আমাদের হচ্ছে চাওয়া। অ্যান্ড তোমরা তোমাদের এই ক্লাসগুলো আমি একটু মানে ছোট অল্প পরিসরে নেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের বেশি সময় এখানে না লাগে এবং পরবর্তীতে যারা যারা এখন ক্লাস করতে পারছে না, যারা যারা ক্লাস করতে পারছে না, তারা যাতে মানে পরবর্তীতে রেকর্ড দেখে বা তারা যাতে ক্লাসগুলো দেখে তারা করে নিতে পারে। আর আরেকটা জিনিস, সেটা আমি তোমাদের কাছে অনুরোধ করবো, সেটা হচ্ছে তোমাদের যা যা পরীক্ষা আছে এবং সামনে পরীক্ষা যে যে চ্যাপ্টারগুলো আছে, তোমরা অন্তত আর্কাইভ ক্লাসগুলো দেখে তারপরে সেই ক্লাসগুলো তোমরা করে ফেলো। এটা হচ্ছে তোমাদের প্রতি আমার মানে অনুরোধ থাকবে আর কি, ঠিক আছে? আর্কাইভ ক্লাসগুলো দেখে তোমরা করে ফেলো। এবং আমার তো মোটামুটি 14টা চ্যাপ্টারের মধ্যে কতগুলো চ্যাপ্টার, 11টা চ্যাপ্টার আমরা কি করে ফেলছি অলরেডি, মানে করে ফেলছি, ঠিক আছে? সো যেহেতু আমরা অলরেডি 11টা চ্যাপ্টার করে ফেলছি, সো আমাদের ইনশাল্লাহ খুব বেশি কিছু বাকি নাই, বেশি চ্যাপ্টার বাকি নাই। যে 3টা চ্যাপ্টার বাকি আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো। অনেকে হচ্ছে আহ, জীব প্রযুক্তি চ্যাপ্টার নিয়ে অনেকে বলতেছিলা, ঠিক আছে? জীব প্রযুক্তি চ্যাপ্টার নিয়ে অনেকে বলতেছিলা। সো জীবভক্তি চ্যাপ্টারটা তোমরা কিন্তু চাইলে কিন্তু সাইকেল থ্রিতে যে আর্কাইভ আছে, আর্কাইভ থেকে কিন্তু করতে পারো, যাদের সামনে পরীক্ষা, যাদের খুবই দরকার তাদের জন্য, ঠিক আছে? আর মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি সহায় হন, আমাদের যাতে করে আমরা ভালো কিছু করতে পারি, এটাই মানে আল্লাহর কাছে চাওয়া এবং প্রার্থনা, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ক্লাসে আসার জন্য। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। আমার চ্যাপ্টারের নাম কি? শ্বসন এবং শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়া। তো আমরা আমাদের চ্যাপ্টারটাকে জাস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অংশ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখবো, ঠিক আছে? বেশি ডিটেলস আলোচনার মধ্যে আমরা ঢুকবো না এই চ্যাপ্টারটার মধ্যে, ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো আছে আল্লাহর রহমতে। কিছুদিন আগে ঢাকা আসার পথে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তেমনি এখন এখন ভালো আছি। সব কিছু আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? এই তো শ্বসন ও শ্বাসক্রিয়ার মধ্যে আমরা যদি প্রথমে শ্বসনের কনসেপ্টে আসি, তাহলে শ্বসনকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? শ্বসনের কনসেপ্টকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে বহিঃশ্বসন, আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। তো তোমরা যারা যারা আমার সাথে উদ্ভিদ সাহিত্যত্ব চ্যাপ্টারটা যারা করছো, যারা উদ্ভিদ সাহিত্য চ্যাপ্টার করছো, তারা জানো যে অন্তঃশোষণ বলতে কি বোঝায়। অন্তঃশোষণ বলতে যেটাকে আমরা কোষীয় শোষণ বলি, যেটাকে আমরা কি বলি, কোষীয় শোষণ বলি, এটাকে আমরা অন্তঃশোষণ বলি। আমি এটাকে লিখি পাশে। অন্তঃশোষণ বলতে কোষীয় শ্বসন বলা হয়, অর্থাৎ গ্লাইকোলাইসিস, অ্যাসিডিয়াল কোএসিসটি, ক্র্যাবস চক্র, ঠিক আছে? এই যে জিনিসগুলো আমরা পড়ছি, এগুলা এগুলো কিসের মধ্যে ছিল? এগুলো ছিল হচ্ছে অন্তঃশোষণের মধ্যে, ঠিক আছে? বা এটাকে কোষীয় শোষণ বলে। তো আমাদের এই চ্যাপ্টারে এইটা নিয়ে কোনো আলোচনা হবে না। তো আমাদের এই অধ্যায়ে কি, এই অধ্যায়ে কোষীয় শ্বসন সংক্রান্ত কোনো আলোচনা নাই। বহিঃশ্বসন, এটা নিয়ে আমরা আলোচনা করব। বহিঃশ্বসনের মধ্যে কি আছে? বহিঃশ্বসনের মধ্যে আছে হচ্ছে প্রশ্বাস ও নিঃশ্বাস। বহিঃশ্বসনের মধ্যে কি আছে? প্রশ্বাস এবং নিঃশ্বাস। এইটুকুর মধ্যে কিন্তু আমরা আলোচনা রাখবো। আবার বলে রাখতেছে, আমাদের মেন আলোচনা থাকবে প্রশ্বাস এবং নিঃশ্বাস যে কর্মকাণ্ড আছে, যেখানে আমাদের ফুসফুস জড়িত আছে, এটার সাথে। ওকে, আচ্ছা। তাহলে এখন আমাদের জানতে হবে শ্বসনের প্রধান অঙ্গ কি। কিছু জিনিস এমসিকিউতে আসে, এগুলোকে আমরা একটু প্রথমে আলাদাভাবে জেনে নিচ্ছি। শ্বসনের প্রধান অঙ্গ কি? তাহলে আমি একটু লিখে রাখি। শ্বসনের প্রধান অঙ্গ, তোমরা কি বলতে পারবা শ্বসনের প্রধান অঙ্গ কোনটা? শ্বসনের প্রধান অঙ্গ হচ্ছে আর কিছুই না, যেটা আমরা সবাই জানি, ফুসফুস।
শ্বসনের প্রধান অঙ্গ কোনটা? শ্বসনের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? এগুলো কোথায় আসে? এমসিকিউতে আসে, জন্য আমরা এগুলোকে করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, শ্বসনের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস, তাহলে শ্বসন বর্জ্য কোনটা? শ্বসন বর্জ্য, বর্জ্য মানে সেই জিনিস যেগুলো আমাদের দেহের জন্য প্রয়োজন নাই, যেগুলো আমরা ত্যাগ করি। শ্বসন বর্জ্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। শ্বসন বর্জ্য কি? শ্বসন বর্জ্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মাথায় রাখতে হবে। শ্বসন বর্জ্য কি? শ্বসন বর্জ্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে স্বাভাবিক শ্বসন হার কত? আবারও বলছি, এগুলো কিন্তু এমসিকিউর জন্য। তাহলে আমাদের জানতে হবে স্বাভাবিক শ্বসন হার। স্বাভাবিক শ্বসন হার অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা মিনিটে কয়বার দম ছাড়ি, কয়বার দম নিই, এটা হচ্ছে স্বাভাবিক শ্বসন হার, ঠিক আছে? কত হয়? 12 থেকে 14 বার, সরি 14 থেকে 18 বার, ভুল বলছি, 14 থেকে 18 পার মিনিট। 14 থেকে 18 পার মিনিট, এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। কাদের জন্য যেহেতু প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। আর নবজাতক হলে, নবজাতক শিশুর ক্ষেত্রে, নবজাতকের ক্ষেত্রে, নবজাতকের ক্ষেত্রে 40 বার প্রতি মিনিট। অর্থাৎ প্রতি মিনিটে কতবার করে? প্রতি মিনিটে 40 বার করে, ঠিক আছে? স্বাভাবিক শ্বসন। তাহলে এই দুটো জিনিস আমাদের এমসিকিউর জন্য ভালো করে জানতে হবে, ঠিক আছে? এই দুটোতে কিন্তু এমসিকিউ আসে, এটাতে কিন্তু অলরেডি এমসিকিউ আসছে। সো নবজাতকের ক্ষেত্রে এটা নিয়ে সেভাবে করে এখন এমসিকিউ আসতে দেখা যায় না, বাট বোর্ড পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। সো এই জন্য দুটোই আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে? আমি একটু ওয়েব অ্যাপে একটু কমেন্ট দেখি। ওকে, ওয়েব অ্যাপে ওকে, আসো। এবার আমরা এই পুরো শ্বসনতন্ত্রটাকে এখানে দেখতেছি, এটা আমাদের বইয়ের ছবি, আমরা বইয়ের ছবিটিকেই দেখি, তাহলে আমাদের জন্য ইজি হবে বুঝতে। হ্যাঁ, বইয়ের ছবিটা আমরা দেখতেছি, আমি পুরো জিনিসটাকে একটু তোমাদেরকে একবার একটু পুরো জার্নিটা দেখাই দিই। তো এইখানে আছে আমাদের নাসার ছিদ্র, এখানে আছে নাকের ছিদ্র, সম্মুখ নাসা ছিদ্র যেটাকে আমরা বলি, এই যে এই জায়গাটা সম্মুখ নাসা ছিদ্র। সম্মুখ নাসা ছিদ্রের উপর এই জায়গাটা হচ্ছে নাসা গহ্বর, ঠিক আছে? তারপর নাসা গহ্বরের আগে কিন্তু আমরা আবার একটা জায়গা পাই, সেটা হচ্ছে ভেস্টিবিউল। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ভেস্টিবিউল। তারপরে এই জায়গাটা নাসা গহ্বর, নাসা গহ্বরের পরে পশ্চাৎ নাসা গহ্বর, তারপরে কি আছে? পশ্চাৎ নাসা গহ্বর। পশ্চাৎ নাসা গহ্বরের পরে জায়গাটার নাম কি? তারপর জায়গাটার নাম হচ্ছে নাসা গলবিল, জায়গা নাক আর গলা একসাথে হয়েছে, নাসা গলবিল, ঠিক আছে? এই যে এই যে এই জায়গাটা, এই জায়গাটা নাক আর গলা যেখানে একসাথে হয়েছে, নাসা গলবিল। নাসা গলবিলের পরে কি আছে? নাসা গলবিলের পরে আমাদের এই জায়গায় যে এই জায়গায় আছে হচ্ছে স্বরযন্ত্র, এই যে এই জায়গায় স্বরযন্ত্র, যেখান থেকে আমাদের ভয়েস তৈরি হয়, আমরা কথা বলতে পারি। হ্যাঁ, যেখান থেকে আমরা ভয়েস তৈরি, যেটা ফলে আমরা কথা বলতে পারি। তারপরে আছে এখানে হচ্ছে আমাদের শ্বাসনালী। শ্বাসনালী মানে কি? ট্রাকিয়া, এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, যেটা থেকে বাতাস আসা যাওয়া করে। তারপরে কি তৈরি হয়? দুটা ব্রঙ্কাস। কি তৈরি হয়? দুটা ব্রঙ্কাস। ব্রঙ্কাস দুটা ফুসফুসে ঢুকতে হয়, প্রবেশ করে, প্রবেশ করে ভাগ হয় ব্রঙ্কিউলে। আমাদের আছে দুটা ফুসফুস, যেটা প্রধান শ্বসন অঙ্গ। আমাদের আছে এই নিচের ডায়াফ্রাম, এই যে নিচের ডায়াফ্রাম নামের একটা পর্দা, যেটা কি করে? প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম করতে হেল্প করে, ইত্যাদি ইত্যাদি অঙ্গগুলো আছে, ঠিক আছে? তাহলে আমরা একটা একটা করে এখন দেখব, আমরা একটা একটা করে দেখব। আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের সম্মুখ নাসারন্ধ্র। একটা একটা করে, যতটুকু দরকার পরীক্ষার জন্য অতটুকুই। সম্মুখ নাসারন্ধ্র অর্থাৎ নাকের সামনের দিকে যে ছিদ্রটা আছে। তাহলে সম্মুখ নাসারন্ধ্র কয়টা? তাহলে দুইটি, দুইটি। তবে তবে নাক একটি, একটু মাথায় রাখতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। আমাদের নাক একটি, আমাদের নাক একটি, কিন্তু নাকের সামনে যে ছিদ্র আছে, ছিদ্র দুইটি। তাহলে সম্মুখ নাসারন্ধ্র দুইটি, নাক একটি, একটি নাককে দুটো লাইনে ভাগ করছে নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টাম বা নাসা বিবোধক, আমরা নাকে ধরলে যে পার্টিশনটা পাই, যেটা আমাদের ডিভাইড করছে, এটাকে বলা হয় নাসা ব্যবধায়ক। কি বলা হয়? নাসা ব্যবধায়ক, ঠিক আছে? তবে নাক একটি, যা নাসা ব্যবধায়ক দ্বারা, যা নাসা ব্যবধায়ক দ্বারা পৃথক করা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের দেহে বেশ কিছু ছিদ্র আছে, আমাদের দেহে বেশ কিছু ছিদ্র আছে। ম্যাক্সিমাম ছিদ্র কিন্তু খোলা এবং বন্ধ হওয়া একটা সুযোগ আছে, নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে? যেমন আমাদের
মুখের ছিদ্র খোলা বন্ধ আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে। তারপরে আমাদের জনন ছিদ্র, রেচন ছিদ্র, এগুলো কিন্তু খোলা বন্ধ হওয়া কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু নাকের যে ছিদ্র সবসময় ওপেন থাকে, কথা মাথায় রাখতে হবে। তাহলে নাকের যে ছিদ্র সর্বদা কি থাকে, সর্বদা খোলা থাকে, সবসময় ওপেন থাকে, ঠিক আছে। তাহলে এই কথাই লিখি, এরা সবসময় খোলা থাকে, এই কথার মাথায় রাখতে হবে। তাহলে সম্মুখ নাসা ছিদ্র কয়টি? সম্মুখ নাসা ছিদ্র দুইটি। আরে কি ব্যাপার, বুঝছেন না কেন? ওকে, সম্মুখ নাসা ছিদ্র দুইটি, নাক একটি, নাসা ব্যবহার দ্বারা পৃথক করা, এরা সবসময় খোলা থাকে, এই কথাগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে। ভাইয়া চ্যাপ্টার 11 ক্লাস লিঙ্কগুলো একসাথে দিলে ভালো হতো, কয়টা লেকচার তো খুঁজেই পাই না। কেন, এই সাইকেলে তো ক্লাসই হয়েছে মাত্র 6টা, খুঁজে না পাওয়ার তো কোনো কারণ নাই, একটু খুঁজলেই তো পেয়ে যাওয়ার কথা। ওয়েব অ্যাপে একটু দেখো, আর আমি বলতেছি যাতে সবগুলো একসাথে অল ইন অল ইয়েটা করা যায়, ঠিক আছে। ওকে, ডান। এরপরে আমাদের সম্মুখ নাসারন্ধ্র পড়া হয়ে গেছে। এরপরে 2 নাম্বার যে জায়গাটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ভেস্টিবিউল, নাকের যে নরম জায়গা, একদম সামনের দিকে নরম যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ভেস্টিবিউল। এই জায়গাটাকে কি বলা হয়? ভেস্টিবিউল। তাহলে 2 নাম্বার যেটা সেটা হচ্ছে ভেস্টিবিউল। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে কি? ভেস্টিবিউল। ভেস্টিবিউল কি? ভেস্টিবিউল হচ্ছে এই যে এই জায়গার নাম মনে রাখার দরকার নেই, খালি এটা মনে রাখো, ভেস্টিবিউলে লোম আছে যা ছাকনির মতো কাজ করে। ভেস্টিবিউলে কি আছে? ভেস্টিবিউলে লোম আছে যা ছাকনির মতো কাজ করে, বাতাসের ময়লা ধুলাবালিগুলোকে আটকে দেয়। তাহলে এখানে লোম আছে, এখানে লোম আছে যা ছাকনির ন্যায় কাজ করে, ছাকনির ন্যায় কাজ করে। ভেস্টিবুল থেকে এইটুকু কথা মনে রাখলেই চলবে যে এখানে কি আছে, এখানে ভাই লোম আছে। এই লোমগুলো কিসের মতো কাজ করে? এই লোমগুলো হচ্ছে ছাকনির মতো। কিসের মতো ভাই? এগুলো হচ্ছে ছাকনির মতো কাজ করে। ভেস্টিবিউল শেষ। ভেস্টিবিউলের পর আমরা কোথায় যাব? নাসা গহ্বরে যাব। এরপরে যাব আমরা কোথায়? নাসা গহ্বর। এই নাসা গহ্বর থেকে 3টা গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখতে হবে। কয়টা গুরুত্বপূর্ণ কথা? নাসা গহ্বর থেকে আমাদের 3টা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। নাসা গহ্বর, নেজাল ক্যাভিটি বলা হয় এটাকে, নাসা গহ্বর, বা ইংলিশের নামটা জানতে হবে, ইংলিশের নামটা হচ্ছে নেজাল ক্যাভিটি। নাসা গহ্বর বা নেজাল ক্যাভিটি, এই যে এই জায়গাটা শক্ত, মানে নাকের উপরে হাত দিলে আমার শক্ত যে জায়গাটা পাই, শক্ত যে জায়গাটা পাই, এটাকে বলা হয় নেজাল ক্যাভিটি বা নাসা গহ্বর। এখান থেকে 3টা কথা মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে অলফ্যাক্টরি সেল, এখান থেকে 3টা কথা মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে অলফ্যাক্টরি কোষ বা অলফ্যাক্টরি সেল, যেটা কিনা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে। ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ, এই কথাটা মাথায় রাখতে হবে। দেখো আমাদের এই জায়গাটায়, নাকের এই জায়গাটা যেটাকে আমরা নাসা গহ্বর বলতেছি, এই জায়গাটায় কিন্তু কি আছে? এই জায়গাটায় অলফ্যাক্টরি কোষ আছে। অলফ্যাক্টরি কোষ, যেটা কিনা অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা নিয়ে যায়। কি নিয়ে যায়? ঘ্রাণ উদ্দীপনা নিয়ে যায়, ঠিক আছে। তো এই অলফ্যাক্টরি কোষটা আমাদের দরকার জানতে হবে। তো এই অলফ্যাক্টরি কোষ, এই অলফ্যাক্টরি যে কোষগুলো আছে সেই জায়গাটা আবার সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী। এই জায়গাটা কি? মিউকাস ক্ষরণকারী। তাহলে 2 নম্বর কথা মনে রাখতে হবে, মিউকাস ক্ষরণকারী। মিউকাস ক্ষরণকারী। তো মিউকাস ক্ষরণকারী হওয়ার কারণে এই জায়গাটা কি হয়? পিচ্ছিল হয়। তাহলে ওই জায়গাটা পিচ্ছিল। আমার নাকের ভিতরে যদি আঙ্গুল ঢুকাই, তাহলে প্রথম যে জায়গাটা লোম আছে ওই জায়গায় কিন্তু লম্বা 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 লম্বা, ঠিক আছে। কিন্তু একদম ভিতরে যদি আমরা আঙ্গুল ঢুকাই দিই, ঠিক আছে, তখন আমরা খেয়াল করব ওই জায়গাটা কিন্তু কি, ওই জায়গাটা অনেক পিচ্ছিল টাইপের হয়, অনেক মানে শ্লেষাযুক্ত হয়। হ্যাঁ, তো এটা কেন? এটা হচ্ছে
ওই মিউকাসের কারণে। মিউকাস কারণে পিচ্ছিল হয়। এই পিচ্ছিল থাকার একটা সুবিধা কি, এখানে মিউকাস আছে আবার সিলিয়াযুক্ত ছোট 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 লোম আছে, সিলিয়াযুক্ত লোম আছে। এগুলো কি করে, ময়লাগুলোকে দলা পাকায় দেয়, যাতে করে একদম আমাদের ফুসফুস পর্যন্ত না যেতে পারে। এই জন্য কিন্তু এই নাকের এই জায়গায় কিন্তু আমরা অনেক ময়লা পাই। ঠিক আছে, তাহলে 3 নম্বর একটা কথা মনে রাখতে হবে, সিলিয়াযুক্ত। সিলিয়াযুক্ত, সিলিয়াযুক্ত। সিলিয়া কি, ছোট রোম বিশেষ যা ছাঁকনির ন্যায় কাজ করে, ছাঁকনির ন্যায় কাজ করে। ছোট রোম বিশেষ যা ছাঁকনির ন্যায় কাজ করে। ঠিক আছে, এবং একটা কথা মনে রাখবা, এই মিউকাস থাকার কারণে শুধু পিচ্ছিল হয় তা না, বাতাসও সিক্ত হয়। এই জায়গায় কি হয়, এই জায়গায় বাতাস সিক্ত হয়। বাতাস সিক্ত হয় মানে কি, এই জায়গায় বাতাস অনেকটা ঠান্ডা হয়ে যায়। বাতাস কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, এই জায়গায়, এই জায়গায় বলতে আমরা কি বুঝাইছি, এই জায়গায় বলতে আমরা নাসা গহ্বর বুঝাইছি। এই জায়গায় বাতাস সিক্ত হয়। তুমি যদি অনেক গরম বাতাস গ্রহণ করো, তাহলে সেই বাতাসটাকে এই জায়গায় ঠান্ডা করে ফেলা হয়। মিউকাস এই কাজটা করতে অনেক হেল্প করে। ঠিক আছে, গেল। এটা যদি বুঝে থাকো, এবার আমরা নাসা গহ্বর থেকে পশ্চাৎ নাসারন্ধ্রে চলে যাব। কোথায় চলে যাব, নাসা গহ্বর থেকে আমরা চলে যাব পশ্চাৎ নাসারন্ধ্রে। পশ্চাৎ নাসারন্ধ্র, হ্যাঁ। তাহলে এরপর আসবো পশ্চাৎ নাসারন্ধ্র, যেটাকে কোয়ানা নামে ডাকা হয়। পশ্চাৎ নাসা রন্ধ্র। নাকের সামনের দিকে ছিদ্র ছিল, তাহলে পেছন দিকেও তো একটা ছিদ্র থাকতে হবে। ঠিক আছে, পেছন দিকেও কি থাকতে হবে, ছিদ্র থাকতে হবে। তবে এখানেও করা ছিদ্র, এখানেও দূরে ছিদ্র, যার মাধ্যমে সেটা নাসা গলবিলে উন্মুক্ত হয়। এটাকে কোয়ানা নামে ডাকা হয়। কোয়ানা নামে ডাকা হয়, কোয়ানা। কোয়ানা নামে ডাকি আমরা। কি নামে ডাকি, কোয়ানা নামে ডাকি। এই কথাটা জানলেই চলবে। এবার চলে যাব আমরা, নাসা গলবিলে, যেটাকে আমরা ন্যাজোফ্যারিংস বলি। নাক আর গলা যে জায়গায় এক হইছে। ফ্যারিংস মানে কি, গলবিল। গলবিলকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। ফ্যারিংস মানে কি, গলবিল। দেখো এই যে গলবিল, এই গলবিল জায়গাটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এই যে এইটুকু, এই জায়গাটুকু আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এতটুকু জায়গা হচ্ছে নাসা গলবিল, এতটুকু জায়গা হচ্ছে মুখ গলবিল, আর এতটুকু জায়গা হচ্ছে ল্যারিঙ্গ গলবিল। মানে ল্যারিংসের অপোজিটে, ষড়যন্ত্রের অপোজিটে আছে। তাহলে গলবিলকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, ফ্যারিংসকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাসা গলবিল, যেটা নাকের সাথে গলার কানেকশন। তারপরে আছে অরোফ্যারিংস বা মুখ গলবিল, মুখ আর গলা যেখানে কানেক্ট হয়েছে। আর তারপরে হচ্ছে এই যে সামনে যে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের পিছনে একটা গলবিল আছে, ওইটাকে বলে ল্যারিঙ্গো ফ্যারিংস। ল্যারিঙ্গো, এই জায়গাটাকে বলে ল্যারিং। ল্যারিং মানে কি, ষড়যন্ত্র, আর তার পেছনে ফ্যারিংস, এই জন্য ল্যারিঙ্গো ফ্যারিংস। তাহলে ফ্যারিংসকে 3টা ভাবে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে পরের যে পার্টটা, পরের পার্টটার নাম কি, পরের পার্টটার নাম হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিল। নাসা গলবিলকে ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় নেজো ফ্যারিংস। নেজো ফ্যারিংস বা নাসা গলবিল। ঠিক আছে, এই নাসা গলবিলের পরেই কি আছে, মুখ গলবিল। আর তারপরে আছে কি, ল্যারিঙ্গো ফ্যারিংস। তাহলে আমরা ফ্যারিংসের পার্টগুলো একটু তোমাদের লিখে দিই। ফ্যারিংস এর 3টি অংশ। এই 3টা অংশের নাম আমাদের একটু জানতে হবে। ফ্যারিংসের 3টা অংশ, একটা হচ্ছে নেজো ফ্যারিংস, আর একটা হচ্ছে ওরো ফ্যারিংস, আর একটা হচ্ছে কি ল্যারিঙ্গো ফ্যারিংস। ল্যারিঙ্গো ফ্যারিংস, ল্যারিঙ্গো ফ্যারিংস। ফ্যারিংস মানে হচ্ছে গলবিল। তো ল্যারিঙ্গো ফ্যারিংস মানে কি, ল্যারিংস অ্যান্ড ফ্যারিংস। ল্যারিংস, সামনে ল্যারিংস মানে ষড়যন্ত্র, তার পিছনে হচ্ছে ফ্যারিংস, ল্যারিঙ্গো ফ্যারিংস। তাহলে দেখো, নাসা গলবিল কিন্তু যে এতটুকু জায়গা, নাসা গলবিল হচ্ছে এতটুকু জায়গা। ঠিক আছে, এরপরে আছে মুখগলবিল, এরপরে আছে মুখগলবিল। মুখগলবিলটাকে আমি নিব না। এরপরে আছে আবার কি, এরপরে আছে ল্যারিঙ্গো ফ্যারিংস। এই যে ল্যারিঙ্গো ফ্যারিংস যে জায়গাটা, এই যে এই ল্যারিঙ্গো ফ্যারিংস যে জায়গাটা, তার সামনে আবার আছে কিন্তু ল্যারিংস বা ষড়যন্ত্র। তার সামনে আছে ল্যারিংস বা ষড়যন্ত্র। তাহলে ল্যারিংসের পিছনে ফ্যারিংসের একটা অংশ, ল্যারিঙ্গো ফ্যারিংস।
কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নাসাগলবিল যে জায়গাটা এটা শ্বসনতন্ত্রের অংশ, মুখগলবিল যে অংশটা এটা শ্বসন এবং পরিপাকতন্ত্র উভয়েরই অংশ, এবং এই স্বরযন্ত্র যে জায়গাটা এটা হচ্ছে সব মানে শ্বসনতন্ত্রের অংশ। ল্যারিঙ্গোফেরিংসটা কিন্তু শ্বসনতন্ত্রের অংশ না। আমি তোমাদের জিনিসটা আরেকটু সুন্দরভাবে বুঝাই। দেখো ভাই, এই জায়গাটা হচ্ছে ধরো নাসাগলবিল, এটা ছিল নাসাগহ্বর, এটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র, দুইটা দুইটা পশ্চাৎ নাসারন্ধ্র, দুটো পশ্চাৎ নাসারন্ধ্র, এটা হচ্ছে নাসাগহ্বর, তাহলে এটা হচ্ছে নাসাগলবিল। নাসাগলবিলের পরে নাসাগলবিলের পরে এই জায়গাটা হচ্ছে মুখগলবিল, এই জায়গাটা হচ্ছে মুখগলবিল, কারণ এখানে মুখ কানেক্ট হয়েছে। মুখ কানেক্ট হয়েছে এটা বোঝানোর জন্য আমি এখানে জিব্বা আঁকাই দিই, এই যে জিব্বা। মুখ কানেক্ট হয়েছে এই জন্য আমরা জিব্বা আঁকাই দিই, এই যে জিব্বা। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হচ্ছে মুখগলবিল, এই জায়গাটা হচ্ছে কি মুখগলবিল, কারণ এখানে মুখ কানেক্ট হয়েছে। আর তারপরে হচ্ছে এইখানে আছে স্বরযন্ত্র, এখানে আছে স্বরযন্ত্র, ল্যারিংস যেটাকে বলি। তার নিচে আছে, তার পিছনে আছে আবার একটা ফ্যারিংস, এই জন্য এটাকে ল্যারিঙ্গো ফ্যারিংস বলছি। তারপরে হচ্ছে এখান থেকে চলে গেছে অন্ননালী, আর এখান থেকে বের হয়েছে শ্বাসনালী। এরকম হচ্ছে পার্থক্যটা। তো এই জিনিসটাকে চলো আমরা সুন্দর করেই আঁকাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। নাক, সম্মুখ নাসারন্ধ্র, নাসাগহ্বর, কোয়ানা, পশ্চাৎ নাসারন্ধ্র, দুটো ছিদ্র, এরপরে এই হচ্ছে নাসাগলবিল। তার মানে গলবিলের শুরু এখান থেকে, গলবিলের শুরু হয়ে গেলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত গলবিল। তারপরে এই পাটটা ধরো ঠোঁট, মানুষের ঠোঁট, এই পর্যন্ত হচ্ছে মুখ। তো আমাদের জিহ্বাটা আগায় যেতে হবে, ধরো এটা ধরো জিহ্বা, এটা ধরো জিহ্বা বা জিহ্বা, জিহ্বা। তাহলে আমরা বুঝতে পারতেছি মুখের অংশ কতটুকু। মুখের অংশ হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে মুখের অংশ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত নাক, এই পর্যন্ত নাক। তাহলে এই যে জায়গাটা এটা গলবিল, এরা হচ্ছে কি নাসাগলবিল, নাকের অংশ। এই যে নাকের অংশ নাসাগলবিল। কিন্তু এইখানে যে জায়গাটা আছে এই জায়গাটা তো মুখ কানেক্ট হয়েছে, মুখ কানেক্ট হয়েছে, এবং এই পর্যন্ত হচ্ছে মুখের সাথে, এই যে এই পর্যন্ত হচ্ছে মুখের সাথে কানেকশন। তাহলে এতটুকু জায়গা, এতটুকু জায়গা তো গলবিলের অন্তর্ভুক্ত, তো এটাকে আমরা বলবো মুখগলবিল। অতটুকু জায়গা ওটাও কিন্তু মুখের সাথে কানেক্টেড, এই জন্য এটাকে আমরা বলবো মুখগলবিল। ঠিক আছে, ঠিক এই জায়গা থেকে নতুন একটা অংশ আসবে, যে অংশটার নাম হবে শ্বাসনালী। কি নাম হবে? শ্বাসনালী। শ্বাসনালী বা শ্বাসনালী, স্বরযন্ত্র, এখান থেকে আসবে স্বরযন্ত্র। এই যে স্বরযন্ত্র, এই জায়গাটাকে আমরা বলতেছি স্বরযন্ত্র, ভয়েস তৈরি হবে এই জায়গাটা, স্বরযন্ত্র। ঠিক আছে, স্বরযন্ত্রের পরে, স্বরযন্ত্রের পরে এই স্বরযন্ত্র গেল, স্বরযন্ত্রের পরে আসবে এরকম ইউ আকৃতি তৌনাস্থিময়, ইউ আকৃতি তৌনাস্থিময় শ্বাসনালী। কি আসবে? শ্বাসনালী, শ্বাসনালী, শ্বাসনালী। তাহলে দেখো এই পর্যন্ত কিন্তু ফ্যারিংসটা আছে, এই পর্যন্ত কিন্তু ফ্যারিংসটা আছে। এরপরে শুরু হবে অন্ননালী। তাহলে শ্বাসনালী পেছন দিক দিয়ে শুরু হয়েছে কি? অন্ননালী, তারপর হচ্ছে পাকস্থলী। শ্বাসনালী পেছন দিকে কি আসছে? অন্ননালী, তারপর আসছে পাকস্থলী। তাহলে খেয়াল করো, তাহলে আমরা ফ্যারিংসটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। এই একটা ফ্যারিংস, এই একটা ফ্যারিংস, এই আরেকটা ফ্যারিংস। ফ্যারিংসটাকে তিনটা অংশ আমরা ভাগ করতে পারি। এইটাই হচ্ছে নেজোফ্যারিংস, এটাই হচ্ছে অরোফ্যারিংস যেটা মুখের সাথে কানেক্টেড, আর এইটাই হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস যেটা ল্যারিংসের
পেছন দিকে আছে। এখন তোমরা বুঝতে পারতেছো আই থিঙ্ক, বুঝতে পারতেছো, বুঝছো কি পুরো জিনিসটা কি এখন ভিজুয়ালাইজ হয়েছে? বলো পুরো জিনিসটা ভিজুয়ালাইজ হয়েছে কিনা বলো। এই পাটটা হলুদ পাটটা মুখ, সাদা পাটটা নাক, এবং আর এটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, এটা হচ্ছে এইটুকু হচ্ছে ভেস্টিবিউল। দেখো এই যে সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্র, তারপরে এই পাটটা হচ্ছে ভেস্টিবিউল, আর তারপরের পাটটা হচ্ছে নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গলবিল, মুখ গলবিল, তারপরে ষড়যন্ত্র। এভাবে চলে গেছে ষড়যন্ত্রের দিকে। ঠিক আছে, তাহলে তোমরা এখন বুঝতে পারতেছো কোনটা কতটুকু অংশ কিসের মধ্যে পড়ছে। ওকে, তাহলে নেজোফ্যারিংস, অরোফ্যারিংস আর ল্যারিংস, লাস্টে কিন্তু এইভাবে, কারণ ফুসফুস এই জায়গায়। আর তুমি যদি খাবার খাও তাহলে মুখ, অরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস, তারপরে হচ্ছে অন্নরি, তারপরে পাকস্থলী। তাহলে একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এই যে যে জায়গাটা যেটাকে অরোফ্যারিংস বলতেছি, এই জায়গাটা ভাই পরিপাকতন্ত্র শ্বসনতন্ত্র দুইটার জন্য কানেক্টেড না? এই জায়গাটা পরিপাকতন্ত্র এই জায়গায় আছে, শ্বসনতন্ত্র এই জায়গায় আছে। তাহলে এটা হচ্ছে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে একদম সমন্বিত একটা জায়গা যেখানে দুইটাই আছে। ওকে, তারপরে যদি তুমি শ্বসনতন্ত্রে যেতে চাও তাহলে এই রাস্তা নিতে হবে, তুমি যদি পরিপাকতন্ত্রে যেতে চাও তাহলে তোমাকে এই রাস্তা নিতে হবে। খাবার যদি আসে তাহলে খাবার এইভাবে এসে এই রাস্তায় যাবে, আর বাতাস আসলে এইভাবে এসে এই রাস্তায় যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফ্যারিংস শেষ বা নাসা গলবিল শেষ। নাসা গলবিলের পরে আমাদের কিসে যেতে হবে? নাসা গলবিলের পরে আমাদের যেতে হবে হচ্ছে ল্যারিংস। নাসা গলবিলের পরে আমরা কোথায় যেতে হবে? ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংস বা ষড়যন্ত্র, এই যে আমরা দেখতে পারি ছেলেদের ক্ষেত্রে, এই যে উঁচু যে জায়গাটা, এটা হচ্ছে ল্যারিংস বা ষড়যন্ত্র। এখানে আমাদের যেতে হবে এই জায়গাটা হচ্ছে ল্যারিংস বা ষড়যন্ত্র। ল্যারিংসের পিছনে কিন্তু ফ্যারিংস আছে। ল্যারিংস বা ষড়যন্ত্র, এই জায়গাটা। এমন একটা জিনিস খেয়াল করো, তুমি খাবার খাচ্ছ আবার দম নিচ্ছ, দুটো কিন্তু একসাথে সম্ভব না। দম নেওয়ার সময় এখানে জায়গাটা খোলা থাকবে যাতে তুমি খাবার খাইতে না পারো, এবং খাবার খাওয়ার সময় তুমি দম নিতে পারবা না। খাবার খাওয়ার সময় তুমি দম নেওয়ার চেষ্টা করতে পারবা না, কইরও না, ভাত একদম এই শ্বাসনালীর ভিতরে ঢুকে যেতে পারে, বিপদ হইতে পারে। খাবার খাওয়ার দম নেওয়া একসাথে হয় না। ঠিক আছে, খাবার খাওয়া আর দম নেওয়া একসাথে হয় না। এই জন্যে এই জায়গাটায় একটা তরুণাস্থি আছে, যে তরুণাস্থির নাম হচ্ছে ইপিগ্লোটিস। কি নাম? ইপিগ্লোটিস। তাহলে এই জায়গাটা তরুণাস্থি আছে, যে তরুণাস্থির নাম হচ্ছে ইপিগ্লোটিস। কি নাম? এই তরুণাস্থিটার নাম হচ্ছে ইপিগ্লোটিস। যে তরুণাস্থিটা খাবার খাওয়ার সময় যখন তুমি খাবার গলৎকরণ করবা তখন এটা ঢেকে রাখবে, এর রাস্তাটা কি করে রাখবে? ঢেকে রাখবে। কি আছে? ইপিগ্লোটিস। কি আছে? ইপিগ্লোটিস। ইপিগ্লোটিস আছে। এই ইপিগ্লোটিস কি করে? খাবার খাওয়ার সময় ধরে রাখে, এই আটকায় রাখে, যাতে করে খাবার এটার ভিতরে ঢুকতে না পারে। যখনই ঢুকে যায় তখন, ঠিক আছে, তখন আমাদের হেঁচকি আসে, তাই না? তো এই ইপিগ্লোটিস এটা একটা তরুণাস্থি। এরকম আরো একটা বড় তরুণাস্থি এর আছে, যে তরুণাস্থির নাম হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। এরকম অনেক বড় তরুণাস্থি, যার নাম হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। আর নিচের দিকে একটা তরুণাস্থি, সেটার নাম হচ্ছে ক্রিকয়েড তরুণাস্থি। তাহলে তিনটা বড় তরুণাস্থির নাম আমরা জানলাম। তাহলে আসলে এখন আমরা ষড়যন্ত্র শিখি। তাহলে এখন আমরা কি শিখবো? এখন শিখবো আমরা হচ্ছে ষড়যন্ত্র বা ল্যারিংস। তাহলে এখন আমরা শিখবো ষড়যন্ত্র বা ল্যারিংস। 9টি ছোট বড় তরুণাস্থি দিয়ে তৈরি। ছোট বড় তরুণাস্থি নির্মিত। অনেকে বলতে পারো ভাই তরুণাস্থি কি জিনিস? তরুণাস্থি হচ্ছে নরম কচকচে যে হাড়গুলো, এটাকে আমরা তরুণাস্থি বলি। ঠিক আছে, নরম যে তো কচকচে যে হাড়গুলো আমরা যেটাকে বলি ওটাকে আমরা তরুণাস্থি বলি। হ্যাঁ, এখানে তো বুঝি নাই ভাইয়া, কি বুঝো নাই? পিছনে যাও, পিছনে যে রিপিট দেখে আসো, পুরো ক্লিয়ার হয়ে যাবে আরেকবার দেখলে, হয়তো ওই সময় মনোযোগ দিতে পারো নাই। 9টি ছোট বড় তরুণাস্থি, এর মধ্যে 3টি বড়, যাদের
তিনটি বেজোড় ও বড়, 3 জোড়া ছোট। তাহলে 3 জোড়া মানে 6টি, আর এখানে সমান সমান 3টি, এই হচ্ছে 9টি। তাহলে এই জায়গাটায় টোটাল 9টা তরুণাস্থি আছে, এর মধ্যে 3টা জোড়া তরুণাস্থি, মানে জোড়া জোড়া আছে 3টা, 3 রকমের তরুণাস্থি জোড়া জোড়া আছে, 3 দুগুণে 6টা, আর 3টা বেজোড়া, এই হচ্ছে 9টা। তো 3টা বড় তরুণাস্থি আছে যেগুলো বেজোর, আর 3টা ছোট ছোট তরুণাস্থি যেটা জোড়ায় জোড়ায় আছে, তাই 3 দুগুণে 6 হচ্ছে 9। তো 3টা বড় তরুণাস্থির নাম আমাদের লাগবে। বড়গুলো হলো সব থেকে বড়, বড়গুলো হলো যথাক্রমে সব থেকে বড়, যেটা সব থেকে উপরে যেটা থাকে এটা হচ্ছে ইপিগ্লোটিস, বাট সব থেকে বড়টা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। থাইরয়েড গ্রন্থির পাশেই থাকে, থাইরয়েড তরুণাস্থি থাইরয়েড গ্রন্থির পাশেই থাকে, থাইরয়েড তরুণাস্থি। তারপরে হচ্ছে ইপিগ্লোট, তারপরে হচ্ছে ক্রিকয়েড তরুণাস্থি বা ক্রাইনোয়েড তরুণাস্থি, একই জিনিস। ক্রিকয়েড আর ক্রাইনোয়েড একই জিনিস, ক্রিকয়েড তরুণাস্থি, ক্রিকয়েড তরুণাস্থি, আরেকটা হচ্ছে ইপিগ্লোটিস, আরেকটা হচ্ছে ইপিগ্লোটিস। সব থেকে বড়ই হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। থাইরয়েড তরুণাস্থিটা সব থেকে বড়, আমরা বাইরে থেকে দেখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখো, যাদের মধ্যে থাইরয়েড সব থেকে বড়, সব থেকে বড়, পুরুষের ক্ষেত্রে এটা দেখা যায়, পুরুষের ক্ষেত্রে একে অ্যাডামস অ্যাপেল বলে, অ্যাডামস অ্যাপেল বলে। এই যে ছেলেদের ক্ষেত্রে উঁচু থাকে, ছেলেদের ক্ষেত্রে উঁচু থাকে, এবং এটাকে কি বলা হয়, এটাকে অ্যাডামস অ্যাপেল বলা হয়। ছেলেদের ক্ষেত্রে উঁচু থাকে বলে এটাকে কি বলা হয়, অ্যাডামস অ্যাপেল বলা হয়। ঠিক আছে, এখন জায়গার নাম স্বরযন্ত্র, না জায়গার নাম যদি স্বরযন্ত্র, তাহলে এখানে অবশ্যই কি হয়, ভয়েস তৈরি হয়। এই ভয়েস তৈরি করার জন্য এখানে বেশি কিছু পেশি আছে, সেই পেশির সংকোচন এবং প্রসারণের মাধ্যমে একটা টান তৈরি হয়, এই টানের ফলেই ভয়েস তৈরি হয়। তাহলে আরেকটা কথা লিখে রাখো, এখানে বেশ কিছু পেশির সংকোচন প্রসারণের ফলে, বেশ কিছু পেশি সংকোচন প্রসারণের ফলে স্বর বা ধ্বনি সৃষ্টি হয়, যেগুলোকে ভোকাল কর্ড বলে, যেগুলোকে ভোকাল কর্ড বলে। ডান, এই হচ্ছে ভোকাল কর্ড। তাহলে স্বরযন্ত্র অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্বরযন্ত্রে বেশ কিছু আসার মতো এমসিকিউ আছে, এই জন্য স্বরযন্ত্র ভালো করে জানতে হবে। তাহলে স্বরযন্ত্র শেষ, তাহলে এই জায়গাটা স্বরযন্ত্র শেষ, ল্যারিংস করে ফেলছি। ল্যারিংসের পরে আমাদের শুরু হবে ট্রাকিয়া বা শ্বাসনালী। ল্যারিংসের পরে আমাদের কি শুরু হবে, ট্রাকিয়া বা শ্বাসনালী, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো এখন আমরা শ্বাসনালী বা ট্রাকিয়াতে চলে যাই। শ্বাসনালী বা ট্রাকিয়া, এই ছিল হচ্ছে স্বরযন্ত্র, এটা হচ্ছে স্বরযন্ত্র। ঠিক আছে, স্বরযন্ত্র, এটা হচ্ছে সেই থাইরয়েড তরুণাস্থি, এটা হচ্ছে সেই থাইরয়েড তরুণাস্থি। ঠিক আছে, থাইরয়েড তরুণাস্থি। এরপরে বাঁকা ইউ আকৃতির, অনেক বইয়ে ডি লিখছে, অনেক বইয়ে সি লিখছে, সবগুলো জেনে রাখি। বাঁকা ইউ আকৃতির 15 থেকে 20টি তরুণাস্থি নির্মিত, মতান্তরে কোনো কোনো বইয়ে বলছে 16 থেকে 20টি। ঠিক আছে, তরুণাস্থি নির্মিত ইউ আকৃতির বা সি আকৃতির বা ডি আকৃতির তরুণাস্থি নির্মিত কত, 15 থেকে 20টা, 3, 4, 5,
6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা দিলাম। ঠিক আছে, 16টা দিলাম। কতটুকু? 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা এবং 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। ঠিক আছে, তাহলে 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, তাহলে 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাস, 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাস শ্বাসনালী দৈর্ঘ্য। ঠিক আছে, এবং এটার ইয়ে কত, মানে এই তরুণাস্থি সংখ্যা কত? তরুণাস্থি আছে সি অথবা ডি অথবা ইউ আকৃতির, সি অথবা ডি অথবা ইউ আকৃতির 15 থেকে 20টি তরুণাস্থি নির্মিত, 15 থেকে 20টি তরুণাস্থি নির্মিত। এরা 15 থেকে 20টি তরুণাস্থি নির্মিত। এরা কারা? এই শ্বাসনালী। ঠিক আছে, শ্বাসনালী যেখানে শেষ হয় সেই জায়গা থেকে আবার 2টা এরকম ব্রঙ্কাস তৈরি হয়। এটা আবার আরেক জিনিস। শ্বাসনালী যেখানে শেষ হয় সেখানে আবার 2টা কি তৈরি হয়? ব্রঙ্কাস তৈরি হয়। শ্বাসনালী যেখানে শেষ হয়, শ্বাসনালী শেষ হয় 2টা ব্রঙ্কাস তৈরি হয়। তো এই জায়গাটার নাম হচ্ছে কারিনা। এই জায়গাটার নাম কি? কারিনা, যেখানে শ্বাসনালী শেষ হয় এবং 2টা ব্রঙ্কাস তৈরি হয়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কারিনা। কি নাম? কারিনা। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে কারিনা, যেখানে কি শেষ হয়? শ্বাসনালী শেষ হয় এবং 2টা ব্রঙ্কাস তৈরি হয়। শ্বাসনালীর ভেতরটা এর অভ্যন্তরে অভ্যন্তরে সিলিয়াযুক্ত সিলিয়াযুক্ত ও মিউকাসময়। এর ভেতরটা সিলিয়াযুক্ত এবং মিউকাসময়, মানে পিচ্ছিল। অর্থাৎ আমাদের নাসা গলবিল যেরকম ছিল, নাসা গহ্বর যে জায়গাটা, এটা যেরকম ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে শ্বাসনালী। এবং শ্বাসনালী থেকে লাস্ট আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, উপর লিখে দিই, শ্বাসনালী, শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী বা ট্রাকিয়া থেকে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে ভার্টিব্রার C6 থেকে T5 লেভেলে আছে। C6 টু T5 কশেরুকার লেভেল। এটা কি? এটা তোমাদের একটু বুঝাই। C5 থেকে T5, C6 থেকে T5 জিনিসটা কি? আমাদের এই যে এখান থেকে যে আমাদের ভার্টিব্রা আছে, বা বা যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে মেরুদণ্ড, স্পাইন যেটাকে আমরা বলি, এটা তো অনেকগুলা ভার্টিব্রা দিয়ে তৈরি। ভার্টিব্রা মানে কি? এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, চলন অঙ্গ চালনা। ভার্টিব্রা মানে হচ্ছে তরুণাস, কশেরুকা বা হাড্ডি। তো এরকম 33টা হাড় আছে, 7 12 5 5 4 এমনি মনে রাখতে হয়। প্রথম 7টাকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রা বা গ্রীবাদেশীয় কশেরুকা। অর্থাৎ আমাদের ঘাড় তৈরি করতে 7টা কশেরুকা বা 7টা তরুণাস্থি লাগছে, 7টা ভার্টিব্রা লাগছে। এরপরে হচ্ছে বক্ষদেশীয় কশেরুকা, এই বুক বরাবর 12টা কশেরুকা আছে, বুক বরাবর। তারপরে লাম্বার কশেরুকা, আমাদের পেট বরাবর 5টা। এরপরে স্যাক্রাল কশেরুকা 5টা। এরপর আমাদের পুচ্ছদেশীয় কশেরুকা আছে 4টা। এটা মনে রাখার টেকনিক হচ্ছে C7 T12 L5 S5 C4, 7 12 5 5 4। এই হচ্ছে 33টা মেরুদণ্ডে 33টা হাড়। তো আমাদের শ্বাসনালীটা C6 থেকে T5 লেভেল পর্যন্ত আছে। অর্থাৎ ঘাড়ের 6ষ্ঠ কশেরুকা থেকে বুকের 5ম কশেরুকা যতটুকু জায়গা নিছে,
কশেরুকার বডি, কশেরুকার দুটা বডি আছে, একটা দেহ আছে, যতটুকু জায়গা নিছে অতটুকু জায়গা জুড়ে আছে হচ্ছে আমাদের এই শ্বাসনালীটা। এটা আমরা যখন চলন অঙ্গ চলন চ্যাপ্টার পড়বো তখন আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের C6 থেকে T5 লেভেল, C6 টু T5 লেভেলে আছে আমাদের এই এতটুকু হাইট জুড়ে আছে হচ্ছে আমাদের এই শ্বাসনালী। ঠিক আছে, তাহলে শ্বাসনালী থেকে কি কি পড়বো? শ্বাসনালীটা C6 থেকে T5 লেভেলে আছে। শ্বাসনালী তরুণাস্থি নির্মিত, 9টা তরুণাস্থি আছে ছোট বড়, এর মধ্যে তিনটা বেজোড়া বড়, এর মধ্যে সব থেকে বড় হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। এখানে ইপিগ্লোটিয়াস আছে যে খাবার সময় আসা যাওয়ার পথটাকে নিয়ন্ত্রণ করে। এখানে ক্রিকয়েড তরুণাস্থি আছে। আর বাকি যে 6টা আছে এগুলো ছোট ছোট তরুণাস্থি, এগুলোর নাম আমাদের না জানলেও চলবে। এখানে থাইরয়েড তরুণাস্থি সবার বড়। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাডামস অ্যাপেল, ছেলেদের ক্ষেত্রে উঁচু থাকে তাই। এখানে ভোকাল কর্ড আছে, বেশ কয়েকটা পেশি দিয়ে তৈরি, সংকোচন পোষণের মাধ্যমে কি তৈরি হয়? ভয়েস তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমাদের জানতে হবে কিসে? এই কথাগুলো আমাদের জানতে হবে হচ্ছে স্বর শ্বাসনালীর ক্ষেত্রে। শ্বাসনালীর ক্ষেত্রে এইটুকু জানলে আমাদের চলবে। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখতে হবে, শ্বাসনালী কখনো চুপসে যায় না, শ্বাসনালী কখনো চুপসে যায় না। এবং এর ভিতরে যে মিউকাসময় সিলিয়াযুক্ত আছে, এটা অবাঞ্ছিত বস্তুর প্রবেশকে নিয়ন্ত্রণ করে। যে সিলিয়াযুক্ত মিউকাস যেখানেই থাকবে বুঝবা এটার ভিতরে লোম 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 আছে, যেটা কি করতেছে? যেটা হচ্ছে ভেতর দিকে অবাঞ্ছিত জিনিস ফুসফুসে প্রবেশ করতে বাধা দিচ্ছে। ঠিক আছে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর এটা কখনো চুপসে যায় না, তাহলে এই কথাটা অ্যাড করে দিতে পারো, ট্রাকিয়া কখনো চুপসে যায় না। ট্রাকিয়া চুপসে যায় না, চুপসে যায় না। তোমরা বেসিনের পাইপ দেখছো এরকম খাসকাটা খাসকাটা খাসকাটা, এটা বেসিনের পাইপের মতো হয়। কিসের মতো হয়? কিসের মতো হয়? বেসিনের পাইপের মতো হয়। ঠিক আছে, এই কথাগুলো আমাদের শ্বাসনালী থেকে এইটুকু জিনিস আমাদের জানলেই চলবে। শ্বাসনালী শেষ, ট্রাকিয়া বা শ্বাসনালী শেষ। এবার আমাদের জানতে হবে ব্রঙ্কাস। এই যে শ্বাসনালী শেষ হওয়ার পরে ফুসফুস যেহেতু দুইটা ফুসফুস দুটো লাইন ঢুকবে, শ্বাসনালী একটা কারিনাতে যে শেষ হয়ে গেছে। এখান থেকে দুইটা পাইপ তৈরি হবে দুটো ফুসফুসে প্রবেশ করার জন্য। দুটো ফুসফুসে প্রবেশ করার জন্য কি তৈরি হবে? দুইটা পাইপ তৈরি হবে, যে দুটাকে বলা হবে ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস, যেটা ফুসফুসের ভিতরে প্রবেশ করতেছে। ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস এটা কি করতেছে? দুইটা ফুসফুসের ভিতরে প্রবেশ করতেছে। তাহলে আসো, এই জায়গাটা অনেক ইম্পর্ট্যান্ট। এরপর আমরা ফুসফুসটা দেখাবো। তাহলে আমরা শ্বাসনালীটাকে অল্প করে আঁকাই, কারণ শ্বাসনালী আমাদের বেশি দরকার নেই, শ্বাসনালী আমি পড়ে ফেলছি। শ্বাসনালীটাকে আমরা অল্প করে আঁকাইলাম। এই হচ্ছে শ্বাসনালী, কয়েকটা তরুণাস্থি দিলাম, এবং আমরা দেখাবো শ্বাসনালী এখান থেকে ভাগ হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করতেছে। কিসে ভাগ হয়ে? ব্রঙ্কাসে ভাগ হয়ে দুইটা ফুসফুসে প্রবেশ করতে, এবং এরা কিন্তু তরুণাস্থি দিয়ে তৈরি। এটা কিন্তু তরুণাস্থি দিয়ে তৈরি, এটাই হচ্ছে ব্রঙ্কাস। ঠিক আছে, এটাই হচ্ছে কি? ব্রঙ্কাস। দুইটা ফুসফুসে প্রবেশ করতেছে, কে? ব্রঙ্কাস। দুটো ফুসফুসে যখন সে প্রবেশ করবে, দুটো ফুসফুসে প্রবেশ করার পর সে কিন্তু আরো ভাগ হবে। দুটো ফুসফুসে প্রবেশ করার পর সে আরো ভাগ হবে। যেমন ডান পাশেরটা ভাগ হবে দুই ভাগে, আর বাম পাশেরটা ভাগ হবে বাম পাশেরটা ভাগ হবে দুই ভাগে, আর ডান পাশেরটা ভাগ হবে তিন ভাগে। ডান পাশেরটা ভাগ হবে তিন ভাগে, এভাবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে বলতেছে ব্রঙ্কাস, বা এটাকে আমরা বলবো প্রাইমারি ব্রঙ্কাস। এটাকে আমরা বলবো প্রাইমারি ব্রঙ্কাস। এটা ফুসফুসে প্রবেশ করতেছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? দুটো ফুসফুস আগাইতে হবে। দুটো ফুসফুসে প্রবেশ করতেছে। জিনিস খেয়াল করবা, ডান ফুসফুস থেকে বাম ফুসফুসটা তুলনামূলক ছোট। বাম ফুসফুসটা কিন্তু তুলনামূলক ছোট, মাথায় রাখতে হবে, কারণ এখানে মাঝখানে হার্ট থাকে। হার্টকে জায়গা দেওয়ার জন্য বাম ফুসফুসটা তুলনামূলক ছোট।
তো যেই জায়গা দিয়ে ফুসফুসে প্রবেশ করবে সেই জায়গাটাকে বলবে হাইলাম। এই যে দেখো হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করবে, হাইলাম, হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করবে। তাহলে আমি এই দুটাকে একটু কেটে দিই, তাহলে ভালো হবে। ভাগ হয়েছে যে ভাগগুলোকে কেটে দিই, ভাগগুলোকে পরে আঁকাবো, সমস্যা নাই। তা হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করবে, কি দিয়ে? হাইলাম। হাইলাম ফুসফুসে এরকম হাইলাম নামক জায়গা আছে, হাইলাম নামক জায়গা দিয়ে কিসে প্রবেশ করবে? ফুসফুসের ভিতরে প্রবেশ করবে, হাইলাম। এই হাইলামের ভিতরে আরো কি প্রবেশ করে? এই হাইলামের ভিতরে ফুসফুসীয় হাড় থেকে বের হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুসফুসীয় ধমনী প্রবেশ করে, ফুসফুসীয় ধমনী প্রবেশ করে এবং ফুসফুসীয় শিরা বের হয়ে আসে, ফুসফুসীয় শিরা বের হয়ে আসে হাইলাম দিয়ে। ঠিক আছে, কারণ ফুসফুসের ভিতরে তো অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইড রক্ত প্রবেশ আর নির্গমন হয়, দরকার নাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্রঙ্কাস। এখন ফুসফুসে যেহেতু আসি, আমরা একটু জেনে রাখি, ফুসফুস আবার ডান পাশেরটা থেকে বাম পাশেরটা তুলনামূলক ছোট। বাম পাশের ফুসফুসের দুইটা লোব বা দুইটা খণ্ড, আর ডান পাশে যে ফুসফুসটা তার লোব হচ্ছে তিনটা বা তিনটা খণ্ড। তাহলে এটা হচ্ছে ডান ফুসফুস, দুইটি লোব বা খণ্ড। ডান ফুসফুস যার দুইটা লোব বা দুইটা খণ্ড আমরা বলতেছি, ঠিক আছে, যার ওজন 565 গ্রাম, 565 গ্রাম। আর বাম ফুসফুস, এটা ডান না, এটা বাম বা ছোটটা, বাম দিকে হার্ট। আর ডান ফুসফুস, ডান ফুসফুস বড়, তিনটি লোব। ডান ফুসফুস আকারে কি বড়, যার লোব করে, যার লোব হচ্ছে তিনটা এবং এর ওজন হচ্ছে 625 গ্রাম, 625 গ্রাম। অনেকে অ্যাডিনোয়েড বলতেছো, ভাই আমি যেটা লিখছি ওইটাই লেখো, ঠিক আছে, এখানে পণ্ডিত করার দরকার নেই, আমি যেটা লিখছি ওটাই ঠিক। ঠিক আছে, তাহলে বাম ফুসফুস তুলনামূলক ছোট ডান ফুসফুসের থেকে, ডান ফুসফুস তুলনামূলক বড়। এর পেছনে রিজন কি? এর পেছনে রিজন হচ্ছে বাম দিকে হার্ট আছে, হার্টকে জায়গা দেওয়ার জন্য বাম ফুসফুসটাকে একটু ছোট হইতো, তার লোবও দুইটা, মানে খণ্ডও দুইটা। ঠিক আছে, বুঝলাম। তাহলে ব্রঙ্কাস বুঝলাম, ব্রঙ্কাস বুঝলাম, ব্রঙ্কাস দুটা ফুসফুসে প্রবেশ করছে, এরপরে ফুসফুসের পার্টটা বুঝছি। ফুসফুস থেকে আমাদের আরেকটু জানতে হবে, ফুসফুস থেকে আমাদের আরেকটু জানতে হবে, তাহলে এটা আমাদের হেল্প হবে। সেটা হচ্ছে আমাদের এই যে যেই বাম ফুসফুস আর ডান ফুসফুস আছে, এদেরকে আবার কিছু সেগমেন্টে ভাগ করা হয়। তাহলে আমরা আঁকাই, এই হচ্ছে আমাদের ডান ফুসফুস, এই হচ্ছে আমাদের বাম ফুসফুস। প্রথমত এরা দুইটা লোবে ভাগ করছি আমরা এদেরকে, প্রথমত আমরা এদেরকে দুইটা লোবে ভাগ করছি, আর এটাকে তিনটা লোবে ভাগ করছি। কিন্তু এরপরও এর বেশ কিছু কি আছে, সেগমেন্ট আছে। কি আছে? সেগমেন্ট আছে। যেমন 1 2 3 4 5 6 আর উপর দিকে 7 8 9 10। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ বা ডান ফুসফুসটা 3 খণ্ড, সে আবার আরো 10টা সেগমেন্টে ভাগ করা। বাম ফুসফুসের 2টা খণ্ড, সে আবার 8টা সেগমেন্টে ভাগ করা। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এগুলোকে বলে সেগমেন্ট বা এগুলোকে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্টও বলা হয়। তাহলে লিখে রাখো, এইগুলো হচ্ছে ব্রঙ্কো ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। ওয়ার্ডটা ভালো করে খেয়াল রাখো, ওয়ার্ডটা হচ্ছে সেগমেন্ট। ওয়ার্ডটা ভালো করে খেয়াল রাখো, ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে সেগমেন্ট। এটাকে ফুসফুসের সেগমেন্ট বলা হয়। তাহলে আমি আবার একটু রিপিট করি, ফুসফুস দুইটা, ডান দিকে একটা বাম দিকে একটা, বাম দিকেরটা ছোট ডান দিকেরটা বড়। বাম দিকে ফুসফুস আছে, হার্ট আছে বলে বাম দিকে ফুসফুস ছোট, ডান দিকেরটা বড়। বাম দিকেরটা ছোট বিধায় তার লোব বা খণ্ড দুইটা, আর ডান দিকেরটা বড় বিধায় তার লোব বা খণ্ড তিনটা। এটাকে বলে লোব। বাম দিকেরটা দুইটা লোব, এই দুটো লোবকে আবার 8টা সেগমেন্টে ভাগ করা যায়। ডান দিকেরটা 3টা লোব, এই 3টা লোবকে আবার 10টা সেগমেন্টে ভাগ করা যায়। এগুলোকে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট বলে, বা সহজ ভাষায় সেগমেন্ট।
তার ফুসফুস একটা, তার লোব 2টা বা 3টা, আর তার সেগমেন্ট 8টা বা 10টা। এখন আসো ব্রঙ্কাসের আলোচনা। ব্রঙ্কাসের আলোচনা এখনো শেষ হয় নাই। আমরা তো ব্রঙ্কাসে ছিলাম, ব্রঙ্কাসের আলোচনা এখনো শেষ হয় নাই। ব্রঙ্কাস এটাকে বলতেছি 1 ডিগ্রি ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস। ব্রঙ্কাস যখন ফুসফুসে প্রবেশ করে তখন কি হয়? এবার আবার আমাদের ব্রঙ্কাস আঁকাইতে হবে, আবার ব্রঙ্কাস আঁকাইতে হবে। তাহলে তার আগে একটা কাজ করি, দাঁড়াও। সেগমেন্টের মতো ওই জায়গায় চলে যাক। তার আগে যে কাজটা করতে হবে, ধরো এই হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, এখান থেকে ভাগ হইল ব্রঙ্কাস, এখান থেকে ভাগ হইল ব্রঙ্কাস, এটাকে আমরা বললাম প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস, এই পার্টগুলো কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। প্রাইমারি ব্রঙ্কাস, এটা হচ্ছে কারিনা, এটা শ্বাসনালী। প্রাইমারি ব্রঙ্কাস, এই প্রাইমারি ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করার পর আবার খণ্ড হবে। দেখো এটা ডান দিক, সরি বাম দিক, এটা ডান দিক। বাম ফুসফুসে 2টা লোব বিধায় বাম ব্রঙ্কাস 2 ভাগে ভাগ হবে। বাম ব্রঙ্কাস কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে ভাগ হবে। এবং ডান দিকে 3টা লোব বিধায় ডান ব্রঙ্কাস 3 ভাগে ভাগ হবে। ডান ব্রঙ্কাস কি হবে? 3 ভাগে ভাগ হবে। কয় ভাগে ভাগ হবে? 3 ভাগে ভাগ হবে। তাহলে এইগুলো ভাগ হয়ে কোথায় প্রবেশ করবে বলো? বাম ব্রঙ্কাস 2 ভাগে ভাগ হইলো, ডান ব্রঙ্কাস 3 ভাগে ভাগ হইলো। কেন? কার ভিতরে প্রবেশ করার জন্য? প্রথমটা প্রাইমারি ব্রঙ্কাস, যেটা 2টা ফুসফুসের মধ্যে ঢুকছে। একটা ফুসফুসের মধ্যে একটা ব্রঙ্কাস ঢুকছে, একটা ফুসফুসের মধ্যে একটা ব্রঙ্কাস ঢুকছে, এগুলোকে প্রাইমারি ব্রঙ্কাস বলছি। ঠিক আছে? ফুসফুসের মধ্যে ঢুকছে, ঢুইকা বাম দিকে যায় ব্রঙ্কাস 3 ভাগে 2 ভাগে ভাগ হইছে, ডান দিকে যায় ব্রঙ্কাস 3 ভাগে ভাগ হইছে। কার ভিতরে প্রবেশ করার জন্য? একটু মাথা খাটায় তুমি উত্তরটা দাও। কার ভিতরে প্রবেশ করতে যাচ্ছে তারা? লোবের ভিতরে। কিসের ভিতরে? লোবের ভিতরে। এই জন্যে এই ব্রঙ্কাসগুলোকে আমরা বলবো সেকেন্ডারি ব্রঙ্কাস, সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস, কারণ এটা লোবের ভিতরে প্রবেশ করতেছে। সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস। ঠিক আছে? একদিকে 3টা, একদিকে 2টা। এখানে সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস 3টা, এখান থেকে সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস 2টা। ঠিক আছে? সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস মানে লোবের ভিতরে প্রবেশ করছে। এবার এরা আরো ভাগ হবে, ভাগ হয়ে এইখান থেকে ভাগ তৈরি হবে 8টা। কয়টা ভাগ তৈরি হবে? 8টা। এইখান থেকে ভাগ তৈরি হবে 10টা। কয়টা ভাগ তৈরি হবে? 10টা। কেন এখানে 10টা ভাগ হইলো? কার ভিতরে প্রবেশ করার জন্য বলো তো? এখানে 8টা ভাগ হইলো কার ভিতরে প্রবেশ করার জন্য? একটু মাথা খারাপ বলো, একদম সহজ, সেগমেন্টে প্রবেশ করার জন্য। এই জন্য এইগুলাকে বলা হবে টারশিয়ারি ব্রঙ্কাস, টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস। টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস। এইদিকে আছে 8টা, এইদিকে আছে 10টা। দেখো কত সহজ। একটা ফুসফুসের 2টা লোব বা 3টা লোব, 8টা সেগমেন্ট বা 10টা সেগমেন্ট। তেমনি একটা ব্রঙ্কাস ভাগ হয়ে একদিকে 2টা প্রায় সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস, একদিকে 3টা সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। 3টা সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস ভাগ হয়ে 10টা টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস, 2টা সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস ভাগ হয়ে 8টা টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস। কত সহজ, ঠিক আছে? কত সুন্দর। আর কি ভাগ হওয়া সম্ভব? আরো ভাগ হবে। এবার শুরু হবে ব্রঙ্কাস শেষ, এবার শুরু হবে ব্রঙ্কিউল। ব্রঙ্কাস শেষ, এবার শুরু হবে ব্রঙ্কিউল। এবার শুরু হবে কি? ব্রঙ্কিউল। ব্রঙ্কিউলটা পাতলা হবে এবং ব্রঙ্কিউলটা কি কিসের মতো না, ব্রঙ্কিউলটা
ব্রঙ্কাসের মতো না, সহজ ভাষায় ব্রঙ্কিউলটা কিসের মতো না, ব্রঙ্কাসের মতো না। ঠিক আছে, আরো সূক্ষ্ম সূক্ষ্ম হবে। এবার না হবে ব্রঙ্কিউল, এই যে এগুলো আরো সূক্ষ্ম 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 ভাগ হয়ে যাবে, আরো সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ হয়ে যাবে, এদের নাম হবে ব্রঙ্কিউল, এদের নাম হবে কি ব্রঙ্কিউল। দেখো এটা উল্টা গাছের মতো হয়ে গেছে না, এগুলোর নাম হবে এখন ব্রঙ্কিউল, এগুলোর নাম কি হবে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল। তো ব্রঙ্কিউলের মধ্যে প্রথম যে ব্রঙ্কিউল হবে এটাকে বলা হবে টার্মিনাল ব্রঙ্কিউল বা প্রান্তীয় ব্রঙ্কিউল। প্রথমগুলোর নাম হবে টার্মিনাল ব্রঙ্কিউল বা প্রান্তীয় ব্রঙ্কিউল। এবং এইগুলো আবার ভাগ হবে, মানে ভাগ আর ভাগ, এইগুলো আবার ভাগ হবে। এবার যেগুলো হবে এগুলো আরো সূক্ষ্ম, এগুলো ব্রঙ্কিউল, এইগুলোর নাম হবে কি শ্বসন ব্রঙ্কিউল। এগুলো আরো সূক্ষ্ম, এগুলো আরো সূক্ষ্ম, আরো সূক্ষ্ম, এইগুলোর নাম হবে কি শ্বসন ব্রঙ্কিউল। কি কাজ করতেছে ভাই, কাজ একটাই, বাতাস পরিবহন করা, বাতাস ঢুকানো বের করা, এগুলো তার প্রধান কাজ। এগুলো হবে শ্বসন ব্রঙ্কিউল, কারণ এগুলো সরাসরি শ্বসন কার্যে লিপ্ত থাকবে, এগুলো সরাসরি শ্বসন কার্যে লিপ্ত থাকবে, এই জন্য এগুলোর নাম হবে শ্বসন ব্রঙ্কিউল। এগুলো সরাসরি শ্বসন কার্যে লিপ্ত থাকবে, এই জন্য এগুলাকে বলা হবে কি রেসপাইরেটরি ব্রঙ্কিউল, রেসপাইরেটরি ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল, রেসপাইরেটরি ব্রঙ্কিউল। শেষ। তাইলে দেখে একটা উল্টা গাছের মতো লাগতেছে না, এটা যদি উল্টায় দাও এটা উল্টা গাছের মতো মনে হবে, এই জন্য এটাকে বলা হয় ব্রঙ্কিয়াল ট্রি। এই জন্য এটাকে কি বলা হয়, এই জন্য এটাকে বলা হয় ব্রঙ্কিয়াল ট্রি, কারণ এটা উল্টা কিসের মতো, উল্টা গাছের মতো। ঠিক আছে, উল্টা গাছের মতো। এখন পুরো জিনিসটাকে যদি আমি একসাথে লিখি তাহলে কেমনে হবে, পুরো জিনিসটাকে যদি একসাথে লিখি, প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, এই যে এটা, এই যে এটা, এই যে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস পার হওয়ার পরে সেকেন্ডারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস, কারণ এটা লোবের ভিতরে প্রবেশ করছে। একদিকে তিনটা আর একদিকে দুইটা, একদিকে তিনটা আর একদিকে দুইটা। এরপরে আছে টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস, এটাই লিখলাম আমরা, সেগমেন্টালটাই লিখলাম, সেগমেন্টাল ব্রঙ্কাস। সেগমেন্টাল ব্রঙ্কাস একদিকে 10টা আর একদিকে 8টা, বাম ফুসফুসে 10টা ডান ফুসফুসে 8টা ব্রঙ্কাস। কি আসলো, সেকেন্ডারি ব্রঙ্কাস। এরপরে আসবে ব্রঙ্কিউল, এরপরে আসবে কি ব্রঙ্কিউল। প্রথমে হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল বা প্রান্তীয় ব্রঙ্কিউল। তারপরে আসবে কি, তারপরে আসবে রেসপাইরেটরি ব্রঙ্কিউল বা শ্বসন ব্রঙ্কিউল, রেসপাইরেটরি ব্রঙ্কিউল, রেসপাইরেটরি ব্রঙ্কিউল বা শ্বসন ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল বা শ্বসন ব্রঙ্কিউল। এগুলোর সংখ্যা কত, অসংখ্য। এই রেসপিরেটরি ব্রঙ্কিউল বা শ্বসন ব্রঙ্কিউল যখন শেষ হয়ে যাবে, কাহিনী কি এখানেই শেষ না, এবার আসবে অ্যালভিওলার নালী, এবার আসবে কি অ্যালভিওলার, অ্যালভিওলার ডাক্ট বা নালী, অ্যালভিওলার ডাক্ট বা নালী, মানে এইখান থেকে আবার তৈরি হবে। তারপর তৈরি হবে কি অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম বা গহ্বর, অ্যাট্রিয়াম বা বায়ু গহ্বর। তারপর কি তৈরি হবে, তারপর তৈরি হবে অ্যালভিওলার থলি, তারপর তৈরি হবে কি অ্যালভিওলার স্যাক বা থলি, অনেকগুলো অ্যালভিওলাস মিলে তৈরি করে, সব শেষে থাকবে অ্যালভিওলাই, সব শেষে থাকবে অ্যালভিওলাই, যেটাই হচ্ছে প্রধান শ্বসনের একক। তার মানে এখানে যেটা আমরা রেসপিরেটরি ব্রঙ্কিউল তৈরি করছি, কাহিনী এখানেই শেষ না। এরপরে কি তৈরি হবে, রেসপিরেটরি ব্রঙ্কিউল তো আমরা এখানে পড়ছি তাই না,
রেসপিরেটরি ব্রঙ্কিউল পর্যন্ত আমরা পড়ছি, কাহিনী এখানে শেষ না, এরপরে আবার কাহিনী তৈরি হবে, একটু দ্বারাও দেখাই, একটা দিয়ে দেখাই। ধরো সেগমেন্টাল ব্রঙ্কাস, এটা একটা সেগমেন্টাল ব্রঙ্কাস। সেগমেন্টাল ব্রঙ্কাসের পরে তৈরি হলো কি প্রান্তীয় ব্রঙ্কিউল। ধরো এটা একটা প্রান্তীয় ব্রঙ্কিউল তৈরি হলো, এটা একটা প্রান্তীয় ব্রঙ্কিউল তৈরি হলো, এটাতে প্রান্তীয় ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল। ঠিক আছে, টার্মিনাল ব্রঙ্কিউল যেটা আছে, টার্মিনাল ব্রঙ্কিউল ভাগ হবে কিসে, শ্বসন ব্রঙ্কিউলে। টার্মিনাল ব্রঙ্কিউল কিসে ভাগ হইলো, টার্মিনাল ব্রঙ্কিউল ভাগ হইলো হচ্ছে শ্বসন ব্রঙ্কিউলে। ঠিক আছে, শ্বসন ব্রঙ্কিউলে। এই শ্বসন ব্রঙ্কিউল যাওয়ার পরে তুমি এখান থেকে কিছু কিছু অ্যালভিওলার থলি পাবা। এই শ্বসন ব্রঙ্কিউল আবার আগাবে, আগায় তৈরি হবে অ্যালভিওলার নালী। কি তৈরি করবে, একটা অ্যালভিওলার নালী বা নালী, অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী এবার কিসে প্রবেশ করবে, অ্যাট্রিয়াম নামক একটা থলির মতো প্রবেশ করবে, অ্যাট্রিয়ামের ভিতরে প্রবেশ করবে, অ্যাট্রিয়াম নামক থলির ভিতরে প্রবেশ করবে। এই অ্যাট্রিয়াম নামক থলির ভিতরে প্রবেশ করার পরে আমরা পাবো অ্যাট্রিয়াল থলি। এটার ভিতরে কি পাবো, এটার ভিতরে আমরা পাবো অনেকগুলো অ্যাট্রিয়ামের থলি। এই যে একটা থলি, এ একটা থলি, এ একটা থলি, এ একটা থলি, এইগুলো হচ্ছে একটা থলি, এইগুলো হচ্ছে একটা থলি। তো থলি দেখতে কেমন, থলি দেখতে হচ্ছে এরকম। থলির ভিতরে কি আছে, অনেকগুলো অ্যালভিওলাই আছে। থলির ভিতরে কি আছে, অনেকগুলো অ্যালভিওলাই আছে। এই হচ্ছে পুরো সিরিয়াল। ঠিক আছে, তাহলে ছোট ছোট অ্যালভিওলাই মিলে একটা অ্যালভিওলার থলি, অ্যালভিওলার থলি আছে একটা অ্যাট্রিয়াম নামক গহ্বরের ভিতরে, সেটার মধ্যে প্রবেশ করছে অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী প্রবেশ করছে একটা কি, একটা শ্বসন ব্রঙ্কিউলের ভিতরে। শ্বসন ব্রঙ্কিউল গেছে একটা প্রান্তীয় ব্রঙ্কিউল, প্রান্তীয় ব্রঙ্কিউল গেছে টারশিয়ারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, শ্বাসনালী। এটাই উল্টা দিক থেকে দেখতে গাছের মতো লাগে বলে এটাকে শ্বসন বৃক্ষ বলে। আর একটা কথা মনে রাখতে হবে, এই অ্যালভিওলাই হচ্ছে শ্বসনের প্রধান, মানে শ্বসনের প্রধান দৈনিক একক বা প্রধান একক বলা হয় এই অ্যালভিওলাইকে। ঠিক আছে, ফুসফুসের ক্ষেত্রে মোটামুটি সব পড়াই ফেলছি। ফুসফুসের একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ফুসফুসের পর্দা। এটা পড়লে ফুসফুস শেষ। ফুসফুসের একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ফুসফুসের পর্দা। তাহলে আমাদের ফুসফুস শেষ হয়ে যাবে। ফুসফুসের পর্দা হচ্ছে প্লুরা। ফুসফুস ফুসফুস দ্বিস্তরী প্লিউরাল পর্দা দ্বারা আবৃত, প্লিউরাল পর্দা দ্বারা আবৃত। ফুসফুস দুই স্তরী প্লুরাল পর্দা দ্বারা আবৃত। এই প্লুরার দুইটা স্তর, একটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে ভিসেরাল। বাইরের স্তর প্যারাইটাল, বাইরের স্তর প্যারাইটাল, ভেতরের স্তর ভিসেরাল। বাইরের স্তরটা হচ্ছে প্যারাইটাল, ভিতরের স্তরটা হচ্ছে ভিসেরাল। ফুসফুস তাহলে এই দুটা পর্দা দ্বারা আবৃত, বাইরের পর্দা প্যারাইটাল, ভিতরটা হচ্ছে ভিসেরাল। শেষ। তাহলে আমার মোটামুটি ফুসফুস শেষ, সেগমেন্ট টেগমেন্ট সব শেষ, ফুসফুসের যে ব্রঙ্কিয়াল ট্রি শেষ। এরপর আমরা ফুসফুসের কাজ দেখতে পারবো, অ্যালভিওলাসের গঠন, অ্যালভিওলাসের পেশি টেশি, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই শেষ। এখন আমরা একটু বইয়ে দেখি। দেখো
কাছে প্রবলেম করতেছে। কি প্রবলেম হইল? এখন মনে হয় কাজ করবে। আচ্ছা, মানুষের শ্বসনতন্ত্র এখানে বায়ু গ্রহণ, বায়ু ত্যাগ কোন অঞ্চলগুলো কিসের মধ্যে? সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগলবিল এবং স্বরযন্ত্র। এই পর্যন্ত হচ্ছে বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ অঞ্চলের মধ্যে পড়ে। তারপরে তারপরে দেখো ট্রাকিয়া, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউল, এই পর্যন্ত বায়ু পরিবহন অঞ্চল, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। আর এই যে শ্বসন সংক্রান্ত যেগুলো আছে, এই সবগুলো হচ্ছে শ্বসন অঞ্চল। কোনটা কোন অঞ্চলের মধ্যে পড়ে এটা কিন্তু এমসিকিউতে আসে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তারপর দেখো সম্মুখ নাসারন্ধ্র, এখান থেকে আমরা কি পড়বো? যে নাক একটি হলো ন্যাসাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক দ্বারা দুটি নাসারন্ধ্র তৈরি হয়েছে, ঠিক আছে, সবসময় উন্মুক্ত থাকে। এই তো ভেস্টিবিউল, এখানে কি মনে রাখতে হবে? এই প্রাচীরে অনেক লোম থাকে, লোমগুলা ছাঁকনির মতো পরিষ্কারের কাজ করে। তারপরে নাসাগহ্বর, নাসাগহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী অলফ্যাক্টরি কোষ থাকে, বাতাসকে সিক্ত করে। সিলিয়াযুক্ত মিউকাস কোষগুলো ধুলাবালি রোগ জীবাণুকে আটকে দেয়, অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। এগুলো সবগুলো আমরা পড়ছি। দেখাও পশ্চাৎ নাসারন্ধ্র ক্ষেত্রে মনে রাখবে এর নাম হচ্ছে কোয়ানা। শেষ। নাসাগলবিল, এখান থেকে তেমন কিছু লাগবে না। স্বরযন্ত্র থেকে অনেক কিছু আছে পড়ার মতো, আমি আগেও বলছি। স্বরযন্ত্র থেকে মনে রাখবা এখানে থাইরয়েড, ক্রাইনোয়েড আর অ্যারিটিনোয়েড আছে। তোমরা আমি যে তিনটা লিখে দিচ্ছি ওই তিনটা মনে রাখো, তাহলেই হবে। থাইরয়েড তোমার আছে সব থেকে বড়, এটা মনে রাখো। হাত দিলে অবস্থান বোঝা যায়, একে একে অ্যাডামস অ্যাপেল বলে। স্বরযন্ত্র পরে থাকে একটি এপিগ্লোটিস, এটা মনে রাখো। 6টি স্নায়ুরজ্জুতে ভোকাল কর্ড তৈরি, এর ফলেই ইয়া হয়। আর এর কাজ কি? শব্দ সৃষ্টি হয়। খাদ্য গলৎকরণের সময় ষড়যন্ত্র মুখটি বন্ধ করে দেয়, ফলে খাবার ষড়যন্ত্রের ভিতরে প্রবেশ করতে পারে না। কে করে? এপিগ্লুটিস। ষড়যন্ত্র স্বর সৃষ্টি করে। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে আছে শ্বাসনালী বা ট্রাকিয়া, 10 থেকে 12 সেন্টিমিটার দীর্ঘ, 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাস, 15 থেকে 20টি তরুণাস্থি নির্মিত, সি আকৃতির হইতে পারে, সিলিয়াযুক্ত, মিউকাস আবরণীতে আবৃত। এটা সহজে চুপসে যায় না, ঠিক আছে। এই ব্রঙ্কাস, বক্ষগহ্বরের ট্রাকিয়ার শেষ প্রান্তে দুই ভাগে ভাগ হয়, এদের নামই ব্রঙ্কাই। এগুলো ফুসফুসের হাইলাম দিয়ে প্রবেশ করে। ডান ব্রঙ্কাসটা অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত এবং 3 ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসে 3টে খণ্ডে প্রবেশ করে। বাম ব্রঙ্কাসে 2 ভাগে ভাগ হয়ে ফুসফুসে 2 খণ্ডে প্রবেশ করে। ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি ব্রঙ্কাস ভাগ হয়ে অসংখ্য ব্রঙ্কিউল তৈরি করে। ব্রঙ্কিউল দুই ধরনের, প্রান্তীয় ব্রঙ্কিউল এবং শ্বসন ব্রঙ্কিউল। ব্রঙ্কাসে তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিউলে তরুণাস্থি নেই, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে বলছি ব্রঙ্কাসের মতো ব্রঙ্কিউল না। ব্রঙ্কিউল প্রথমে হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল, তারপর হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। এই কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, ব্রঙ্কাস তরুণাস্থি কিন্তু ব্রঙ্কিউল তরুণাস্থি না, ঠিক আছে। ব্রঙ্কিউল কিসে প্রবেশ করে? লোবিউলে প্রবেশ করে, কথাটা মাথায় রাখতে পারো। ব্রঙ্কিউল প্রবেশ করে লোবিউলে। শ্বসন অঙ্গের মধ্যে আছে প্রথমে আছে ফুসফুস। ফুসফুস সংখ্যায় 2টি, গোলাপি রং, স্পঞ্জের মতো। বাম ফুসফুস ছোট, ওজনে এত। ডান ফুসফুস বড়, ওজনে এত। এগুলো আমরা জানি। দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত। ভিতরের পর্দাটাকে বলে ভিসারাল, বাইরের পর্দাকে প্যারাটা। দুইটার মাঝখানে প্লিউরাল রস থাকে, কথাটা লিখে রাখো।
ফুসফুসের যে পর্দা প্লুরা, এটা তো 2 স্তর, এই 2 স্তরের মাঝখানে আবার প্লুরাল রস থাকে, এটা দাগায় রাখো। ফুসফুসে প্রবেশ করে হাইলাম দিয়ে, হাইলামের মধ্যে ধমনী ফুসফুসে প্রবেশ করে শিরা লসিকা বের হয়ে আসে, আমি তোমার লিখে দিছি, লাগবে না। ফুসফুসের প্রতিটি লোব কয়েকটি সেগমেন্টে ভাগ হয়, ডান ফুসফুসে 10টি সেগমেন্ট, বাম ফুসফুসে 8টি সেগমেন্টে ভাগ থাকে। প্রতিটি সেগমেন্ট আবার লোবিউলে ভাগ হয়, যেটার ভিতরে ব্রঙ্কিউল প্রবেশ করে। লোবিউলগুলো ফুসফুসের কার্যকরী, এটা দাগায়ও না, দাগাবা হচ্ছে অ্যালভিওলাই ফুসফুসের গাঠনিক এবং কার্যকরী একক, এভাবে মনে রাখো। ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করে প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস ভাগ হয়ে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস তৈরি করে, সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টার্সিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস প্রবেশ করে, সেগমেন্টাল ব্রঙ্কাস বাবা বিভক্ত লানিসিষ্ট, এটাকে ব্রঙ্কিউল বলে। ব্রঙ্কিউল প্রবেশ করে লোবিউলে যায়, কথা একটু আগে আমি বলছি। ব্রঙ্কিউলের মধ্যে প্রথমে আছে প্রান্তীয় ব্রঙ্কিউল আর তারপরে আছে শ্বসন ব্রঙ্কিউল। শেষ, সহজ হিসাব, ব্রঙ্কিউল লোবিউল, ব্রঙ্কিউল লোবিউল। তো এরপরে সিরিয়াল দেখাইছে শ্বসন বৃক্ষ তৈরি করে কিভাবে, এরপরে অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি হয়ে পরিশেষে অ্যালভিওলাস উন্মুক্ত হয়। প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত ফুসফুস অভ্যন্তরীণ চিত্র দেখতে একটু উল্টানো বৃক্ষের মতো বলা হয়, এটাকে শ্বসন বৃক্ষ বলা হয়, দাগানো লাগবে না। ফুসফুসের কাজ, মানুষের প্রধান শ্বসন অঙ্গ। অ্যালভিওলাস ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করে, কার্বন ডাইঅক্সাইডকে দেহ থেকে বের করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পানির সমতা এবং শব্দ সৃষ্টি করে, এই যে ষড়যন্ত্র শব্দ সৃষ্টি করে, 600 মিলিলিটার পানি প্রতিদিন ত্যাগ করে। বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড ও হাইড্রোকার্বন সংশ্লেষিত হয় ফুসফুসের অ্যালভিওলাসে। ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি তৈরি করে, কারণ এখানে অ্যান্টিবডি তৈরি করার মতো ক্ষমতা আছে। সেরোটোনিন এবং হিস্টামিন ক্ষরণ ও বিমুক্ত করে, এখান থেকে সেরোটোনিন হিস্টামিন ক্ষরণ হয়, যেগুলো আমাদের দেহের চাপ, তাপ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। ব্রাডিকিনিন ও প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ দেহ থেকে অপসারণ করে, এগুলো দেহের জন্য অতটা প্রয়োজনীয় কিছু না, এগুলো আমাদের বুঝতে গেলে আমাদের সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়ে পড়তে হবে, সো এগুলো আমরা স্কিপ করতে পারি। এই দুইটা পয়েন্ট আমরা চাইলে স্কিপ করতে পারি, জাস্ট একটু মাথায় রাখি। তো দেখো, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলাস, এই হচ্ছে সিরিয়াল। এই সিরিয়ালটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। গেল। তো নেক্সট দিন আমরা অ্যালভিওলাস থেকে পড়াবো, তা আমরা মোটামুটি যা যা ছিল বইয়ের সব আমরা পড়ে ফেলছি। নেক্সট দিন আমরা অ্যালভিওলাস থেকে পড়বো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে আমাদের, তোমাদের নেক্সট ক্লাসে শিডিউল আমি দিয়ে দিব, সমস্যা নেই।